আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টায় বিএসএফ, কঠোর অবস্থানে বিজিবি, অবৈধ বসবাসকারীদের ফেরানোর ঘোষণা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের মতো আরও যেসব দেশের নাগরিক অবৈধভাবে ভারতে আছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। দেশের সাথে অর্থনৈতিক সামরিক সম্পর্ক জোরদারে আগ্রহী আঙ্কারা, জানালেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতা চাইল ঢাকা। সমর্থনের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পররাষ্ট্রনীতির মাধ্যমে আমরা বন্ধু চাই, প্রভু নয়। সামরিক অস্ত্র ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চায় তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতার বৈঠক। শিল্প খাতের উন্নয়নের সহযোগিতা চাইলেন ডাক্তার শফিকুর। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বৃদ্ধি। রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান। অর্থনীতির সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশ্বায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। বিএসএফ এর পুশিন চেষ্টা প্রতিহত করেছে বিজেপি। অর্ধ শতাধিক মানুষের শূন্য রেখায়। 250 বছর ধরে বসবাসকালে আর্মেনিয়াদের হাত ধরে মুদি দোকান, ব্যাংকিং আর গণপরিবহন কোম্পানির যাত্রা ছাপ রেখেছে সংস্কৃতি আর ভাষাতেও। আর্মেনিয়ান চার্চ হিসাবে নতুন রূপে রেনোভেট করা হয়। কিছু কিছু কবরকে প্রায় 1 ফিটের মতো উঁচু করেছে। আর্চ দেখতে পাই, ব্যালকনি দেখতে পাই, উপরে গিয়ে আমরা কাঠের যে পরিবগা দেখতে পাই। নাটোরের চক বৈদ্যনাথে জমে উঠেছে চামড়ার হাট। কোরবানির 1 সপ্তাহ পরও চট্টগ্রামের আড়তগুলোতে পড়ে আছে হাজার হাজার পশু। জাকাতে যদি ট্যানারে আসে আমাদেরকে ন্যায্য দামে, সরকারি দামের জন্য নিলে আমরা উপকৃত হব। কাঁচা এবং বুলু যদি রপ্তানি অনুমতি থাকতো তাহলে এতদিনে আমরা দূরে দূরে বেচা কিনে হয়ে যেত। ইউরোপের কোন দলের বিপক্ষে আজ প্রথমবার মাঠে নামবে হামজা চৌধুরীর বাংলাদেশ। সান মারিনো ম্যাচের জন্য প্রস্তুত টমাস ডুলিশ। দল প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপের দলের সঙ্গে খেলবে। খেলোয়াড়দের জন্য এটা বিশেষ অনুভূতি। ম্যাচটা অবশ্যই আমাদের জন্য খুব কঠিন হতে যাচ্ছে। কোচ যেমনটা বলছে, আমাদের জন্য ম্যাচটা খুব চ্যালেঞ্জিং হবে। তারা ইউরোপের বেশ ভালো একটা দল। সেনা প্রত্যাহারে রাজি না হওয়ায় ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ। শর্ত জুড়ে দেয় লজ্জাজনক বলছেন বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তুচ্ছ ঘটনায় সংঘর্ষের শুরু, তার প্রভাব পড়েছে শত শত মানুষের জনজীবনে। কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সহ আহত হন অন্তত 50 জন। সংঘর্ষের জেরে রেল স্টেশনে হামলা ও ভাঙচুর চালানো হলে আটকা পড়ে 5টি ট্রেন। বন্ধ হয়ে যায় ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল। কয়েক ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ভৈরবের পঞ্চবটি ও জগন্নাথপুর এলাকার তরুণদের মধ্যে ঘটে এই সংঘর্ষের ঘটনা। স্থানীয় একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে প্রথমে শুরু হয় দুই পক্ষের বাকবিতণ্ডা। এক পর্যায়ে তার সংঘর্ষের রূপ নেয়। দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে পাল্টাপাল্টি হামলা চলে। পরিস্থিতি দ্রুত ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ছড়িয়ে পড়লে সেখানেও চালানো হয় ব্যাপক ভাঙচুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গেলে হামলার শিকার হন তারাও। এই ঘটনার বড় প্রভাব পড়ে ট্রেন চলাচলে। ভৈরব সেতুর এপার ওপার মিলিয়ে আটকা পড়ে মোট 5টি ট্রেন। সিলেট আর চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে 4 থেকে 5 ঘন্টা। সীমাহীন ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। অনেক কষ্ট। সেই 10টার সময় আসছি আর এখন পর্যন্ত আছি এখানে। 7টা থেকে শুরু করে প্রায় 2টা পর্যন্ত মারামারি চলছে। লাস্ট পর্যায়ে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী কিছু করতে পারে নাই। সেনাবাহিনী এদের পুশ বাড়ায় এনে তারপরে আমাদেরকে গার্ড দিয়ে তারপরে আমাদেরকে রেল করছে। এত লং টাইম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, জানি না প্রশাসন কি করেছে। ছোট্টখাটো একটা ঝামেলা নিয়ে আমরা 4 ঘন্টা পুরো এতগুলো ট্রেন, এতগুলো মানুষ, আমরা ভোগান্তির মধ্যে ছিলাম। ভৈরব ব্রিজের এপার ওপারে সব কয়টা ট্রেন, হাজার হাজার যাত্রী এরা অপেক্ষা করছে, জানে না যে কখন যাব। বাচ্চা, অসুস্থ যাত্রী, বিমান যাত্রী সবাই। 9টা 10-এর পরে আর ট্রেন সামনের দিকে আগায়নি। তো পরে রোববার জানতে পারি যে ভৈরবে কোনো একটা দুর্ঘটনা ঘটছে, যার জন্য লাইন ক্লিয়ার হচ্ছে। ট্রেনে চড়া বেশিরভাগ যাত্রী জরুরি প্রয়োজনে আসছিলেন ঢাকায়। কারো কারো সময়সূচি নির্ধারিত ছিল বিদেশ যাত্রার। ভেস্তে যায় সব।
আমার বড় ভাইয়ের ফ্লাইট মিস হয়ে গেছে, বিদেশ যাওয়ার 2টার সময় ফ্লাইট মিস হয়ে গেছে। আর আমাদের ভিতরের অবস্থা পুরো ভয়াবহ অবস্থা এই ভৈরবের এই মানুষের জন্য। অনেকে ফ্লাইট মিস হয়েছে, শুধু আমারই না, প্রায় লোকের যাত্রী মিস হয়েছে ফ্লাইট। এখন এটা কী কারণে হয়েছে তাও আমরা জানি না। ভৈরবের সংঘর্ষ আর এত দীর্ঘ সময় ট্রেন বন্ধ থাকার প্রতিবাদ জানান আটকে পড়া যাত্রীরা। জানান তীব্র গরমে ত্রাহি অবস্থার কথা। 5 থেকে 6 ঘন্টা ব্রিজের মাঝখানে এটা কোনো পানিও পাচ্ছি না, বাচ্চারা খাওয়ামু বা কোনো হকার বা কুলিকও আসতেও পারতেছে না। এত একটা অসুবিধা বলা বাহুল্য ছাড়া। অনাকাঙ্ক্ষিত ঘটনা যে ভৈরবের ওখানে যে দুই পক্ষের সংঘর্ষ, এটা আইন শৃঙ্খলা বাহিনী যদি আরও স্ট্রং থাকতো সেই ক্ষেত্রে এটা আরও তাড়াতাড়ি নির্মূল করা যেত। আমাদের একটা নির্ধারিত সময় যা পৌঁছানোর কথা ছিল সেই সময় পৌঁছাতে পারছে না। এই যে আমাদের একটা রুটিনের ব্যাঘাত ঘটলো, এই দায়ভারগুলো কে নিবে? ভোগান্তির ভয়াবহ অভিজ্ঞতা নিয়েই রাত পার করেছেন সিলেট চট্টগ্রাম রুটের যাত্রীরা। এমন ঘটনার পুনরাবৃত্তি বন্ধে তাপপ্রবাহের পর বৃষ্টি ঝরেছে কয়েক জেলায়, সাথে ঝরে গেছে প্রাণ। বৃষ্টির সময় 7 জেলায় বজ্রাঘাতে নারী শিশু সহ মারা গেছেন 14 জন। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জে প্রাণ গেছে 6 জনের। চাঁপাইনবাবগঞ্জের 3 উপজেলায় বিকেলে বৃষ্টির সময় পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন আব্দুল্লাহ, হাসান আলী লালু, মাহমুদা আক্তার, সাদিয়া খাতুন, মিসবাউল এবং সুমিয়ারা বেগম। পুলিশ জানায় শিবগঞ্জে নিহত 3 জনের বাড়ি পাশের বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সদর উপজেলায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রাঘাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাচল উপজেলায় ঘাস কাটতে ও আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম ও হাসান আলী লালু। এছাড়াও বজ্রপাতে ময়মনসিংহে 2, দিনাজপুরে 2, চুয়াডাঙ্গায় 1, শেরপুরে 1, লালমনিরহাটে 1 ও নীলফামারীতে 1 জনের মৃত্যু হয়েছে। বিএনপিতে ফিরতে মরিয়া বহিষ্কৃত নেতারা। দোষ স্বীকার করে কেউ এককভাবে করেছেন আবেদন, কেউ বা দরখাস্ত দিয়েছেন দলগতভাবে। লঘু অপরাধে দলছুট নেতাদের ঘরে ফেরানোর পরামর্শ দিচ্ছেন অভিজ্ঞ নেতারাও। তবে পারিপার্শ্বিক রাজনৈতিক বাস্তবতায় এখনই বহিষ্কৃতদের দলে ফেরানো হচ্ছে না বলে জানান বিএনপির নীতি নির্ধারকরা। স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, যথাসময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কর্মকাণ্ডের অভিযোগে 5 আগস্ট থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগ অবধি প্রায় 4,500 নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় বিএনপি। দপ্তরের তথ্য অনুযায়ী যার মধ্যে বহিষ্কার হন প্রায় 2000-এর বেশি বিভিন্ন পদের নেতা। যদিও নির্বাচনের আগে তালিকার একটা ক্ষুদ্র অংশকে ফেরানো হয় দলে। দ্বিতীয় ধাপে শৃঙ্খল বিরোধী কর্মকাণ্ডের দায়ে বহিষ্কারের খড়গনামে প্রায় 2 শতাধিক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর উপর। সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় অন্তত 190 জন বিএনপি নেতা বহিষ্কৃত হন, যাদের অনেকেই কেন্দ্র তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে ছিলেন। যদিও বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থীর ভরাডুবি হয়, জয়ী হন মাত্র